সেক্ষেত্রে হবে কি, তার নিজের সেই মানে প্রোডাক্টটার নিজের ল্যাগ ভ্যালুর প্রাইস যেমন মানে ইম্প্যাক্ট রাখবে, ঠিক তেমন স্যার অন্য আপনার আরেকটা তো প্রোডাক্ট যদি, কেটে কেটে আসছে স্যার। এটা কি সবার ক্ষেত্রে মনে হচ্ছে? এই বাকিদের ক্ষেত্রে কি কেটে কেটে আসে? মনে হচ্ছে না তো, তোমার না হচ্ছে স্যার মনে হয়। ঠিক আছে। হ্যাঁ, তোমার ওখানে নেটের সমস্যা মেবি, দেখো আবার একটু। তো যেটা বলতেছিলাম, যে ভ্যার মডেলটা ছিল, সাপোজ আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে X1 X2, সেক্ষেত্রে ধরো আর মানে একটা হলো ওয়াই, একটা হলো এক্স, সাপোজ কথার কথা। তো আমরা বলছিলাম যে আমরা যখন ওয়াই এর প্রাইসটাকে প্রেডিক্ট করব, সেক্ষেত্রে ওয়াই এর ল্যাগ ভ্যালু আসতে পারে, আহ, এবং আসতে পারে হলো যে তোমার ইয়েতে এক্স এরও কারেন্ট ভ্যালু আসতে পারে, এক্স এর ল্যাগ ভ্যালু দুইটাই আসতে পারে। মনে আছে ক্লাসে পড়াইছিলাম যে, না আমি স্ক্রিন স্থির আছে, আমি সেটা, আমার কথা কি বুঝতে পারতেছো? আমি স্ক্রিন ঢুকতেছি না, আমি কিছু বলছি। বেয়ার মডেলের কনসেপ্টটা মনে আছে যে আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে, সাপোজ ধরো আহ, ধরো কথার কথা, সাপোজ ধরো একটা ইলেকট্রনিক ডিভাইস, ধরো মোবাইল কিনলাম, আর মোবাইলের সাথে ধরো সাপোজ আরেকটা কোনো একটা প্রোডাক্ট কিনলাম, হ্যাঁ। আমি যখন টিভির প্রাইস ফরকাস্ট করব মানে পরবর্তীতে, তখন আমরা বললাম যে টিভির আগের বছরের প্রাইস কেমন ছিল সেটাও নির্ভর করবে, আবার মোবাইলেরও কারেন্ট ইয়ার এবং মোবাইলেরও ল্যাগ ভ্যালু এখানে ইম্প্যাক্ট করবে। মনে আছে ভ্যার মডেলের কনসেপ্টটা? আবার যখন এক্স এর ক্ষেত্রে যাব, সেক্ষেত্রে ওয়াই এর কারেন্ট ভ্যালু, ওয়াই এর ল্যাগ ভ্যালু, আবার এক্স এরও ল্যাগ ভ্যালু, সেটা ইম্প্যাক্ট করবে। মনে আছে মডেলগুলো? মানে এটা হলো বেয়ার মডেলের কনসেপ্ট। যাই হোক, whatever, যার মনে আছে সে। So, Bayer model একটা নির্দিষ্ট পণ্যের যখন মানে ভ্যালু ফরকাস্ট করব, তখন সেই ভেরিয়েবলের নিচ ভ্যালু এবং এবং তার মানে সেই ভেরিয়েবলটা তার নিজ যে ল্যাগ গুলো হইতে পারে বিগত বছরের, অথবা অন্য কোনো প্রোডাক্ট থাকলে তারও কারেন্ট ভ্যালু এবং সেই প্রোডাক্টের ল্যাগ ভ্যালু, সবগুলো একসাথে ইম্প্যাক্ট করে। আমরা এটা পড়ছিলাম। তো আমাদের কাছে একটা রিয়েল লাইফ ডাটা আছে, সেটা হলো যে আমাদের কানাডা ডাটা। সেখানে আমাদের কাছে যে ডাটাটা আছে সেটা হলো তাদের দেশের প্রোডাক্টিভিটি, এক্সচেঞ্জ রেট বলো, এবং পাশাপাশি যে রিয়েল ওয়েজ, তারা ঘন্টায় মানুষকে কত টাকা দেয় কাজের জন্য, হ্যাঁ, এই বিষয়গুলা আমাদের কাছে আছে। সো সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই দুইটা প্যাকেজ আমাদের এখানে লাগবে। একটা হলো ভ্যার মডেল, ভ্যার ইনস্টল ডট প্যাকেজেস দিয়ে আমরা ভ্যার বিআরএস ভ্যারস নামে এই প্যাকেজটা ইনস্টল করব। আর আরেকটা হলো টি সিরিজ, টাইম সিরিজ, এই দুইটা প্যাকেজ আমরা ইনস্টল করে নিব। নিয়ে তারপরে আমাদের কাজ যেটা, সেটা হলো যে এই দুইটা লাইব্রেরি আমরা রান করাবো। তো আমি অলরেডি রান করাইছি, দ্যাটস ওয়াই এইটা দেখবা যে পরেরটার ক্ষেত্রে হবে একটু সময় নিচ্ছে। দুইটা প্যাকেজ ইনস্টল করলাম, কারণ আমাদের এই দুইটা প্যাকেজ লাগবে এই অ্যানালাইসিস করতে গেলে, এবং তার সাথে লাইব্রেরি দুইটাও আমরা করলাম। ওকে, আর স্টুডিওতে এই কানাডার ডাটাটা একটা বিল্ট ইন আছে। তোমাদের ক্ষেত্রে আর এর ভার্সন চেঞ্জ হতে পারে, সো আমি কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো যে তোমাদেরকে মানে ডাটাটা দিয়ে দিব। হুম, ডাটাটা দিয়ে দিব। আচ্ছা, ডাটাটার নামকরণ তোমরা যেটা করতে পারো, তোমরা ঢিলে কিভাবে রান করাইতে পারো ডাটা কানাডা দিয়ে। এই যে ডাটাটা দেখতে এরকম হবে। এই যে তোমরা ডাটা লিখে এর মধ্যে যদি তুমি ডাবল কোটেশনে যদি কানাডা লেখো, তাহলে তোমার ডাটাটা চলে আসবে। এটা বিল্ট ইন, এটা আরে আছে। সেখানে ইতে আমাদের কাছে এক্সচেঞ্জ রেট আছে, হুম, প্রোডাক্টিভিটি আছে, রিয়েল ওয়েজ আছে, ইউতে অন্য আরেকটা ভেরিয়েবল। আমরা এই তিনটা জিনিস নিয়ে কাজ করব, ইতে এক্সচেঞ্জ রেট, তার প্রোডাক্টিভিটি এবং তার রিয়েল ওয়েজ, এই বিষয়গুলো, এই তিনটা জিনিস নিয়ে আমরা কাজ করবো এখন। আচ্ছা,
এবার তোমরা তোমাদের ক্ষেত্রে যদি তোমরা ডাটা বিল্ট ইন না পাও, সেক্ষেত্রে কি করতে পারবা? তোমাদের ওই যে আগের ডাটার সাথে এই ডাটাটা দেওয়া থাকবে, তোমরা এক্সেলে যাবা, গিয়ে ব্রাউজ করবা, ব্রাউজ করে যে ফোল্ডারের ডাটাটা দেওয়া থাকবে সেই সেখান থেকে ডাটাটাকে রিড করবা, এভাবে ডাটাকে রিড করবা। ডাটাটা রিড হয়েছে, এরপরে তোমাদের কাজ হবে এই ডাটাটার নামকরণ করা হলো কানাডা। এই যেটাকে বলছিলাম যে এটাকে নামকরণ করতে হবে কানাডা, শুধু কানাডার নামকরণ করবো। সো দুইভাবে করতে পারি আমরা, একটা হলে যেভাবে ম্যানুয়ালি করতে পারি। হুম। আচ্ছা, এই সবার ক্ষেত্রে এরকম হচ্ছে? না স্যার, আমাদের এখানে ক্লিয়ার। স্যার আমাদের এখানে ক্লিয়ারই আছে। তোমাদের ওখানে সময়, আমার বাবা একদম হাই স্পিড রাউটার। বুঝছো? দেখো একটু দেখো, হয় মাঝে মাঝে নেটের সমস্যা হয়, সবার হইলে বইলো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এইভাবে সেম আগের আগের এক্সেল ডাটাটাকে যেভাবে নামকরণ করছো, এইটাকে সেম ভাবে তোমরা আগে চেষ্টা করবা যে ডাটা কানাডা এভাবে লিখতে, লিখলে এটা বিল্ট ইন চলে আসার কথা। যদি বিল্ট ইন না আসে তাহলে ডাটাটা দেওয়া থাকবে, এরকম একটা ডাটা দেওয়া থাকবে। আহ, এটাকে তোমরা ওই যে ইম্পোর্ট করে এরপরে এটাকে এখানে কোডটা আসবে, এখানে ওই ডাটা যে ডাটার নাম থাকবে ওই নাম অনুযায়ী এখানে থাকবে। সো যদি এটা নামকরণ করা লাগে তাহলে তোমরা এরকম নামকরণ করে নিবা। এটা এটা আশা করি লাস্ট ক্লাসে বুঝতে পারছো। ওকে, এরপরে আমাদের কাজ হবে, আমরা বলছি যে আমরা আমাদের এই যে ডাটাগুলো তোমরা যদি দেখো একটু, ডাটাগুলো প্রোডাক্টিভিটির ডাটা আছে, এরপর আমাদের এক্সচেঞ্জ রেট ডাটা আছে, রিয়েল ওয়েজ ডাটা আছে, ইউতে কি বুঝাইছে জানি না, আর একটা আরো কিছু ভেরিয়েবল আছে, আমরা এই তিনটা নিয়ে কাজ করব। সো আমাদের যেটা করতে হবে সবার প্রথমে সেটা হলো যে এই ভ্যার ডাটা যেটা, হ্যাঁ মানে মানে এই কানাডা নামে যে ডাটাটা, এর মধ্যে আমরা কোন কোন ভেরিয়েবল নিয়ে কাজ করব সেটা নিয়ে একটা ডাটা তৈরি করে ফেলা ফ্রেম। এখানে তো আরো কয়েকটা ভেরিয়েবল আছে, ডেট আছে, আছে, আমরা সেদিকে যাব না। আমরা এখান থেকে এই ভ্যার ডাটার জন্য আমাদের যেগুলো যেগুলো দরকার পড়বে, হ্যাঁ, এই যে ভ্যার ডাটার জন্য ধরো আমাদের দরকার পড়বে এই প্রোডাক্টিভিটি, মানে আমরা যেটাকে সংক্ষেপে প্রড লিখে রাখছি, আমাদের দরকার পড়বে এক্সচেঞ্জ রেট আমাদের দরকার পড়বে রিয়াল ওয়েজ এগুলো হলো সংক্ষেপের নাম। আমরা যেহেতু এই তিনটা নিয়ে কাজ করব, এই তিনটা একটা নিয়ে এটার নামকরণ করব হলো ভ্যার ডাটা। তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। কেন, আমি আলাদা আলাদা রাখলেও কোনো সমস্যা হবে না, কিন্তু কোড অনেক বেশি লিখতে হবে। তুমি যদি একটা ডাটা ফ্রেম তৈরি করে নাও, যে তিনটা ভেরিয়েবল নিয়ে তুমি কাজ করবা, তখন তোমার কোড কম লিখতে হবে। এবং আমি তোমাদেরকে বলে রাখতেছি, আহ, আমি হয়তো তোমাদেরকে অ্যালাউ করবো কোড নিয়ে আসতে। আমি একটু দেখি আগে, শেষ করি। হ্যাঁ, কোড মুখস্থ করার কিছু না, কোডটা বোঝাটা হলো জরুরি। বাট দেয়ার উইল বি সামথিং ডিফারেন্ট, ডিফারেন্ট, যেটা আমি মানে তোমাদেরকে জাজমেন্টের ক্ষেত্রে এটা আমি আলাদা কাজ করব। বাট আলটিমেটলি হয়তো একটা সুবিধা দিব, কোডগুলো হয়তো নিয়ে আসতে পারবা, তোমরা প্রিন্ট করে নিয়ে আসতে পারবা, কোনো পেন ড্রাইভ বা কোনো কিছুতে ইয়ে করতে পারবা না। ফাইন, এটা আমি শেষে বলতেছি। ওকে, সো এই বেয়ার ডাটাটাকে আমরা একটা ডাটা ফ্রেম তৈরি করছি, এটাকে বলা হয় ডাটা ফ্রেম। এটা কানাডা নামক ডাটার ভিতরে আছে। সো আমরা এই তিনটা নিয়ে একটা নতুন ডাটা তৈরি করতেছি, সেটার নাম হলো বেয়ার ডাটা। ওকে, এটাকে রান করালাম, রান হইলো। আমরা একটু দেখি, প্লট করে দেখি বেয়ার ডাটাটা দেখতে কেমন হয়। আচ্ছা, এই তো আসছে। এই হলো আমাদের মানে বেয়ার ডাটাটার যে ইয়েটা। আমরা এটাকে আরেকটা ভাবে যদি একটু দেখি, ওয়েট, আমি এই ডাটাটা রান করাই, আপাতত এটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এইটা দিয়ে। এক মিনিট, আমি কি এখানে একটা জিনিস মিস করে গেছি maybe।
তাহলে এইখানে দেখো এই তিনটা ডাটাকে একটা জায়গায় আমরা এই হলো ডাটাটা 1980 থেকে আমাদের কাছে ডাটাটা আছে। হ্যাঁ, 1980 সাল থেকে 2021 সাল পর্যন্ত, 2000 সালের পর পর্যন্ত আমাদের কাছে ডাটাটা আছে। আমরা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে যদি দেখি ডাটাটাকে, সেটা শুরুর দিকে 1980 দশকের দিকে এটা খুব কম ছিল। সময়ের সাথে সাথে এটা বাড়ছে, এরপরে কমছে, বাড়ছে, এবং বর্তমানে এটা পুরো আপওয়ার্ড একটা পজিশন আছে, যদিও একদম শেষে এসে স্লাইড ডিক্রিজ করতেছে। সেম ভাবে এক্সচেঞ্জ রেটটাও আমরা দেখতেছি যেটা বাড়তেছে বাড়তেছে একদম আপওয়ার্ড আছে। এবং রিয়াল মানে আমাদের যে ওয়েজের কথা বলি আমরা, সেই ওয়েজটাও কিন্তু আমাদের আপওয়ার্ড। ঠিক আছে, এটা হলো যে জাস্ট আমরা টাইম সিরিজ প্লট করে দেখছি এই কাদের এই যে ব্যাড ডাটা আমরা এই তিনটা ভেরিয়েবল নিয়ে ব্যাড ডাটা তৈরি করছি, সেটাই। ওকে, তা আমরা বারবার বলতেছি একটা কথা যে ফরকাস্ট যেহেতু আমরা এখানে করব, মানে দিন শেষে ব্যার মডেল হোক আর আরএমএ মডেলিং হোক, অবশ্যই আমাদেরকে ডাটাটাকে নন স্টেশনারি থেকে স্টেশনারি বানায় নিতে হবে। সো আমরা একটু এডিএফ টেস্ট করে দেখতেছি, প্রোডাক্টিভিটিকে আমরা একটু এডিএফ টেস্ট করলাম। এখানে কি বলতেছি, কি প্রোডাক্টিভিটিটা পি ভ্যালু বলতেছে এটা প্রায় 21%। তার মানে এখানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, তার মানে ডাটাটা কি, ডাটাটা কি, এটা কি স্টেশনারি আছে না নন স্টেশনারিতে আছে? নন স্টেশনারি। নন স্টেশনারি আছে। তিনটার ক্ষেত্রে আমরা একটু চেক করে দেখি এডিএফ টেস্ট। হ্যাঁ, আমরা ওই যে সংক্ষেপে লিখলাম বায়োডাটার ভিতরে যেহেতু, সো দ্যাটস এটাকে আমরা এখানে লিখলাম। এইভাবে লিখবো, বায়োডাটা ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে এভাবে লিখবো, যেহেতু এটা বায়োডাটার ভিতর থেকে ডাটাটাকে নিচ্ছে। সো এটা কোনো ইস্যু না, এটাকে আমরা আরেকভাবে মানে আমাদের মতো করে আমরা দিতে পারবো, যেরকম এডিএফ ডট টেস্ট। কোড অনেক রকম আছে বাবা, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে এভাবে লিখতে পারবো ভ্যার, এই যে ডাটা, এই যে ভ্যার ডাটা আছে, এখান থেকে ডলার চিহ্ন দিতে পারবো, ডলার চিহ্ন দিয়ে প্রড লিখলো তো চলে আসার কথা। দেখি লেট মি সি। আচ্ছা, ও নিচ্ছে না, ওটা 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 ডাটা ফ্রেম আকারে আছে, তো ডিরেক্ট ডাটা আকারে থাকলে কোনো ইস্যু ছিল না। ওকে, আমরা কোডটাকে এভাবে লিখবো। সেমভাবে আমরা রিয়েল ওয়েজের কথা যদি দেখি, এটাও 55%, এইটাও নন স্টেশনারি। এরপরে আমাদের এক্সচেঞ্জ রেট যেটা, এটাও নন স্টেশনারি, তিনটাই নন স্টেশনারি। সো আমাদেরকে এটাকে স্টেশনারি বানাইতে হবে। আমরা এবার আমরা যেটা করব যে এই যে কেন আমি ব্যাড ডাটাটা বানানোর কারণে কোড কম লিখতে হবে, দেখো যেহেতু ব্যাড ডাটা, এটার মধ্যে তিনটা ভেরিয়েবল আছে, প্রোডাক্টিভিটি আছে, এক্সচেঞ্জ রেট আছে, রিয়েল ওয়েজ আছে। সো আমাকে আলাদা আলাদাভাবে ইয়ে করতে হবে না, এই তোমার ডিফারেন্সিং করতে হবে না, আমি একবারই ডিফারেন্সিং করে ফেলতে পারি। সো যেটা লিখবে, এতক্ষণ নাম ছিল ভ্যার ডাটা, এবার আমরা দিব ডি ভ্যার ডাটা, মানে ডিফারেন্সড। ফার্স্ট ডিফারেন্স করবে, ফার্স্ট ডিফারেন্স নিলাম, ডিফারেন্স কাকে, ভ্যার ডাটাকে। তুমি যদি ভ্যার ডাটাকে ডিফারেন্স নাও, নেওয়ার পরে ওকে, এবার একটু প্লট করে দেখি, দেখো তো চেঞ্জেসটা কি আসছে। একটু এতক্ষণ ট্রেন্ড ছিল, এখন এটা থেকে ট্রেন্ড জিনিসটা গায়েব হয়ে গেছে, খেয়াল করছো? এই এটা এখন মানে স্টেশনারি কাছাকাছি চলে আসছে, আমরা এখান থেকে ট্রেন্ড রিমুভ করে দিছি। দিস ইজ দ্য প্রিভিয়াস সিনারিও অ্যান্ড দিস ইজ দ্য কারেন্ট সিনারিও। আমরা এখান থেকে কি করলাম, আমরা ট্রেন্ডটাকে গায়েব করছি, ট্রেন্ড। আচ্ছা, তারপরে এটা পুরোপুরি স্টেশনারি যদিও মনে হচ্ছে না, উইকলি স্টেশনারি। যদি এটা পুরোপুরি স্টেশনারি তো এটা আরেকটু মানে ইয়ে হইতো আর কি, হ্যাঁ, স্পাইকগুলো আরেকটু তীক্ষ্ণ হইতো। সো এবার আবার এই ডিপ টেস্ট করে দেখতেছি। এবার কিন্তু এই ভ্যার ডাটার করব না, ডি ভ্যার ডাটার ভিতরে প্রোডাক্টিভিটি যে ভেরিয়েবল সেটাকে করব, কারণ এগুলো আমরা ডিফারেন্সিং করছি। ওকে, 8%, 8%, 8%, তিনটাই ক্লোজ টু সিগমেন্ট। আচ্ছা, টাইম সিরিজের ক্ষেত্রে আমরা যে সবসময় 5%-এর সাথে তুলনা করব, বিষয়টা কিন্তু ম্যান্ডেটরি কিছু না, এটা আমার সিনারি অনুযায়ী মানে চেঞ্জ হতে পারে। আমাদের
যখন পি ভ্যালুটা আগের বারে ছিল, দেখো একটার ক্ষেত্রে ছিল 51%, আরেকটার ক্ষেত্রে ছিল 55%, তার আরেকটার ক্ষেত্রে ছিল সেম 55%, এগুলাকে বলা হয় মানে কি বলবো, আমরা বলছিলাম না, একটা ছিল আন্ডার ফিটেড মডেল আর একটা ছিল ওভার ফিটেড মডেল, আমরা পড়ছিলাম না, একটা আন্ডার ফিটেড আর একটা ওভার ফিটেড। হ্যাঁ, যখন দেখবা পি ভ্যালুটা অনেক বড়, তার মানে মাথায় রাখবা যে মডেলটা মানে আন্ডার ফিটেড। তো আন্ডার ফিটেড মডেল যদি এত বেশি হয়, মানে 51%, 55% হয়, সেক্ষেত্রেও ফরকাস্টিংয়ের সমস্যা হয়। আমরা এটাকে স্টেশনারি বানাবো। হ্যাঁ, স্টেশনারি বানানোর ফলে এটা কিন্তু 10%-এ, বর্তমানে দেখো 10%-এ কিন্তু এটা স্টেশনারি। আমি যদি আলফার মান 10% ধরি, সেক্ষেত্রে এটা তোমার স্টেশনারি। বাট 5% ধরলে এটাই পুরোপুরি স্টেশনারি না, ক্লোজ টু স্টেশনারি, যেটাকে আমরা উইকলি স্টেশনারি বলবো। বাট তুমি যদি এটাকে আবার ডিফারেন্সিং করতা, তখন দেখতে যে পি ভ্যালুর মান 0.01 অথবা 0.01 এমন হয়ে যেত। সেক্ষেত্রে পি ভ্যালু আবার হাইলি সিগনিফিকেন্ট হয়ে যেত। উইকলি স্টেশনারিটাই ভালো। 5 থেকে 10%-এর ভিতরে থাকলে এটাকে আবার ডিফারেন্সিং করার দরকার নাই। আমি বলে রাখতেছি আবার, যদি পি ভ্যালুর মান 5 থেকে 10%-এর মধ্যে থাকে, এটাকে আবার ডিফারেন্সিং করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? এটাকে আমরা উইকলি স্টেশনারি ধরে নিতে পারবো, নন স্টেশনারি বলবো না, উইকলি স্টেশনারি বলবো। বাট স্যার, যদি আমি এটাকে আবার ডিফারেন্সিং করে, ডাবল ডিফারেন্সিং করে এটাকে আমি পুরোপুরি স্টেশনারি বানাই, তাহলে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে, মানে এটা আবার ওভারফিটেড মডেল হয়ে যাবে, মানে হাইলি সিগনিফিকেন্ট মানে ওভারফিটেড মডেল। সো ওভারফিটেড মডেলে কি হবে, সেখানে আবার পুরোপুরি ট্রেন্ড বিতাড়িত হয়ে যাবে এবং মিনগুলো খুব ভ্যারি করবে, মানে মিন একদমই মানে দেখবে যে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো একদমই আন্ডার ফিটেডও ভালো না, একদমই ওভার ফিটেডও ভালো না। আমাদের যদি 5 থেকে 10%-এর ভিতরে চলে আসে, আমরা বলবো যে আমাদের ডাটা, মানে আমাদের যে টাইম ভেরিয়েবলগুলো, এগুলো এখন উইকলি স্টেশনারি। সো উই ক্যান প্রেডিক্ট উইথ দ্য হেল্প অফ উইকলি স্টেশনারি ডাটা। ঠিক আছে? So, আমাদের এখানে তিনটাই কিন্তু এখন 8%-8%-এ করে। So, আমরা বলবো যে ওকে, অলদো ইট ইজ নট নন স্টেশনারি, এটা মানে স্টেশনারি, এটাকে স্টেশনারি যদি হয় না, বাট ইট ইজ ক্লোজ টু স্টেশনারি, অর আমরা এটাকে বলতে পারি উইকলি স্টেশনারি, এবং আমরা এটাকে আমাদের ফরকাস্টিং এ ব্যবহার করতে পারি, নো ইস্যু। এবার একটা বিষয়, যেটা বেয়ার মডেলের ক্ষেত্রে আমি বলছি কনসেপ্টে, আমাদের কাছে দুইটা প্রোডাক্ট যখন থাকবে, একটা প্রোডাক্টের সাহায্যে অন্য একটা প্রোডাক্টের প্রাইস আমরা বের করব। সেক্ষেত্রে যেটা হবে, যেই প্রোডাক্টের প্রাইস আমি বের করব, তার নিজের ল্যাগ ভ্যালু, অ্যাট দ্য সেম টাইম আরেকটা ভেরিয়েবল যে আছে, তারও ল্যাগ ভ্যালু এখানে কিন্তু প্রভাব রাখতে পারে। সাপোজ কলা আছে আর আপেল আছে, দুইটা ফল। আমি যখন আপেলের প্রাইস প্রেডিক্ট করব, গতকাল আপেলের প্রাইস কত ছিল বা তার আগের দিন কত ছিল, এই ল্যাগ ভ্যালু এখানে একটা ইম্প্যাক্ট রাখবে এই প্রাইসের ক্ষেত্রে। সিমিলারলি, যেহেতু একই দোকানে কলাও বিক্রি হয়, কলার আজকের দিনের যে প্রাইস এবং কলার গত দিনের যে প্রাইস অথবা তার আগের দিনের প্রাইস, সেই ল্যাগ ভ্যালুর যে মানে বিষয়টা, সেটাও কিন্তু এখানে একটা ইম্প্যাক্ট রাখতে পারে। সো বারবার বলতেছি, আমাদের এখানে যেটা আমরা প্রোডাক্টিভিটি আছে, এক্সচেঞ্জ রেট আছে, রিয়াল ওয়েজ আছে, আমরা যখন প্রোডাক্টিভিটিকে ফরকাস্ট করব, সেক্ষেত্রে এক্সচেঞ্জ রেটের একটা ইম্প্যাক্ট থাকবে, রিয়াল ওয়েজের একটা ইম্প্যাক্ট থাকবে। শুধু কারেন্ট ইয়ার না, এক্সচেঞ্জ রেটের তার আগের বছরের মানে ল্যাগের ওই ইম্প্যাক্ট প্রোডাক্টিভিটির উপর থাকতে পারে। আবার প্রোডাক্টিভিটিরও কারেন্ট ইয়ার এবং প্রোডাক্টিভিটির গত বছরেরও ইম্প্যাক্ট এখানে থাকতে পারে। আমি কি বুঝতে পারছি? এই আমার কথা বুঝছো? ওকে। সো এখন প্রশ্ন হলো যে স্যার, আমরা কয়টা ল্যাগ ভ্যালু নিব, সেটা ল্যাগ ভ্যালু কয়টা নিব। সেক্ষেত্রে আমরা যেটা করব, এই ল্যাগ ভ্যালু সিলেকশনের জন্য আমরা একটা ক্রাইটেরিয়া ফলো করব, ল্যাগ সিলেকশন নাম দিব। ভ্যার সিলেক্ট নামে এই 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 জিনিসটা আমরা এই ফাংশনটুকু ইউজ করব। এবং আমরা এখন যেহেতু ডিফারেন্সিং ডাটা ইউজ করতেছি, সো আমরা এখন ডাটা ইউজ করব ডি ভ্যার ডাটা। আচ্ছা, আমরা এখানে বলে দিতে পারি যে আমি সর্বোচ্চ 8টা ল্যাগ অথবা 6টা ল্যাগ পর্যন্ত অ্যালাউ করব, তার বেশি না, কারণ এত পিছনেও ল্যাগ খুব বেশি ইম্প্যাক্ট রাখে না। সো আমরা ল্যাগ ম্যাক্স 8 বলতে বোঝাচ্ছি যে
কেউ যদি আমরা হয়তো 2টা নিতে পারি, 3টা নিতে পারি, 4টা নিতে পারি, বাট সর্বোচ্চ আমি 8টা অ্যালাউ করবো, এর বেশি না। এটা কোনো নির্দিষ্ট কিছু না, এটা তুমি দিতে পারো, 5টাও দিতে পারো, বাট এত দূর পর্যন্ত যায় না। টাইপ কনস্ট্যান্ট, এটা দ্বারা কি বোঝাচ্ছে? টাইপ কনস্ট্যান্ট মানে বোঝাচ্ছে আমরা যখন একটা মডেল ফিট করব, আমাদের একটা ইন্টারসেপ্ট থাকে, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। সো আমরা এখানে এটাকে ইনক্লুড করতেছি, সেটা বলতে চাচ্ছি। ওকে, কোডটা রান করাই, করানোর পর ল্যাগ ভ্যালু কি দেখায়। ওকে, এই তো আমাদের কাছে 4টা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, এক নাম্বার হলো এআইসি, আকাইক ইনফরমেশন ক্রাইটেরিয়া, এইচকিউ, হান্নান কুইনেন, যেটার নাম হান্নান কুইনেন, এটাও একটা তার একটা ক্রাইটেরিয়া। আরেকটা হলো এসসি, সোয়াজ ক্রাইটেরিয়া, যেটাকে আমরা বিআইসি, বেসিয়ান ইনফরমেশন ক্রাইটেরিয়া বলে থাকি। এরপরে এফপিই, এটা হলো ফিউচার প্রেডিক্ট এরর। হ্যাঁ, প্রেডিক্টেড এরর। সো এখানে সর্বোচ্চ আসছে কয়টা ল্যাগ? 4টার মধ্যে সর্বোচ্চ আসছে 2টা। সো আমরা এখান থেকে 4টা ক্রাইটেরিয়া, একটা ক্রাইটেরিয়া বলতেছে তুমি 2টা ল্যাগ নাও, আরেকটা ক্রাইটেরিয়া বলতেছে একটা নাও, আরেকটা ক্রাইটেরিয়া বলতেছে একটা নাও, আরেকটা ক্রাইটেরিয়া বলতেছে 2টা নাও। So এখানে 4টা ক্রাইটেরিয়ার মধ্যে হাইস্ট বলছে হলো 2। সো আমরা 2টা ল্যাগ নিয়ে কাজ করব। তার মানে প্রোডাক্টিভিটির ক্ষেত্রেও 2টা ল্যাগ কনসিডার করব, এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রেও 2টা ল্যাগ কনসিডার করব, অ্যাট দ্য সেম টাইম রিয়েল ওয়েজ যেটা, সেটার ক্ষেত্রেও আমরা 2টা ল্যাগ কনসিডার করব। ক্লিয়ার? হাই যেটা আসবে ততটা ল্যাগ। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এবার আমরা ভ্যার মডেলটা রান করাবো। ভ্যার মডেল রান করাইতে গেলে ওই যে যেটা লাগবে, ভ্যার মডেলে আমরা এই যে ভ্যার মডেল নাম দিব, ভ্যার ফাংশনটা ইউজ করব, করার পর আমাদের ডিফারেন্স ডাটাটা নিব, পি ইকুয়াল টু মানে এই যে আমরা ল্যাগ সিলেকশন করলাম, এখানে 2টা ল্যাগ আসছে। সো পি ইকুয়াল টু ল্যাগ, যদি এখানে বলতেছে যে না তুমি 3টা ল্যাগ নিয়ে কাজ করো, তাহলে পি ইকুয়াল টু 3 থাকতো। আর টাইপ কনস্ট্যান্ট, আমি যেটা বলছি মডেলের মধ্যে আমার কনস্ট্যান্ট টার্ম চাই, ইন্টারসেপ্ট টার্মটা চাই, মানে বিটা নটটা, দ্যাটস ওয়াই টাইপ ইকুয়াল কনস্ট্যান্ট লিখলাম। ওকে, এবার প্রশ্নটা হলো স্যার, আমরা এখানে তো বয়ার মডেল রান করতেছি, কিন্তু কাকে ডিপেন্ডেন্ট ধরবো কাকে ইন্ডিপেন্ডেন্ট ধরবো সেটা তো বলে দেয় নাই। যখন আমরা বেয়ার মডেল দিয়ে শুধু ডাটাটা দিয়ে দিব, তখন সে 3টা কম্বিনেশনে রান করাবে। মানে একবার প্রোডাক্টিভিটিকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবে, আর বাকিগুলো 2টাকে ইন্ডিপেন্ডেন্ট ধরবে। সেম ভাবে ওই এক্সচেঞ্জ রেটকে একবার ডিপেন্ডেন্ট ধরবে, বাকি 2টাকে ইন্ডিপেন্ডেন্ট ধরবে। এভাবে অটোমেটিক্যালি সে 3বার রান করাবে। দেখি রান করায় কিনা, দেখি সামারি করি। আচ্ছা, আমি বেয়ার রান করাই নাই, সরি, বেয়ারটাকে রান করাই, দেন ওকে। এইবার দেখো সে মডেলগুলো রান করাইছে। ওকে, লগ লাইকলিহুড মডেল, এগুলোর দিকে তাকানো দরকার নেই। এই যে রুট, এই দেখো এখানে এই রুটগুলোর দিকে একটু তাকাও। এই মডেলের প্রথম মডেল বেয়ার মডেল যেটা এস্টিমেট করছে, এখানে রুটগুলোর দিকে তাকাও, মানে এখান থেকে যে সমাধানগুলো আসছে, একটা রুটের মানও কি 1কে ক্রস করছে? তার মানে এটা কি উইদিন 1 ওই রুটের মধ্যে আছে না? মানে একটা তো 1কে ক্রস করে নাই। আচ্ছা, এটা তো আসতেছে, একটু পরে আসতেছে। ফাইন, এবার আমরা আমাদের প্রথম মডেল দেখি। দেখো সুন্দর করে মডেলটা ফিট করছে, আমরা যেরকম রিগ্রেশন মডেল ফিট করি। দেখো আমরা সবার আগে প্রোডাক্টিভিটির জন্য মডেল ফিট করছি। প্রোডাক্টিভিটি ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাকে নিব? প্রোডাক্টিভিটির 1 বছরের গত বছরের ল্যাগ, প্রোডাক্টিভিটি তারও আগের বছরের ল্যাগ, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করবে। এক্সচেঞ্জ রেটের গত বছরের ল্যাগ, এক্সচেঞ্জ রেটের তারও আগের বছরের ল্যাগ, 2 বছর আগের ল্যাগ। সেমভাবে রিয়াল ওয়েজ, সেমভাবে রিয়াল ওয়েজ, আর তার সাথে কনস্ট্যান্ট। বুঝতে পারছি মডেলটা কীভাবে ফিট করছে? ওই যে বাকিগুলোর ল্যাগ, এগুলাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কনসিডার করছি। তারপরে আমরা স্টার চিহ্ন, দেখো স্টার চিহ্ন বলতেছে একটা স্টার, স্টার মানে হলো 5%। হ্যাঁ, তো 5%-এর জন্য পরীক্ষা দেখতেছি যে এই বছরের যে আমার প্রোডাক্টিভিটি, এটা গত বছরের প্রোডাক্টিভিটির উপরে নির্ভরশীল। তার মানে গত বছর, এই দেখো এটা স্টার চিহ্ন পাশে, মানে এটা সিগনিফিক্যান্ট। মানে প্রোডাক্টিভিটির যে ল্যাগ 1, এটা কারেন্ট যে প্রোডাক্টিভিটি, এটার উপর সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট রাখতেছে। কথা কি বুঝতে পারছি বাবা? এই দেখো পাশে সিগনিফিক্যান্ট আসছে, স্টার চিহ্ন দেখো।
এটা স্টার চিহ্ন মানে এটা সিগনিফিকেন্ট। তার মানে এই যে প্রোডাক্টিভিটিকে যে আমরা এস্টিমেট করতেছি, সেক্ষেত্রে সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে প্রোডাক্টিভিটির যে ল্যাগ ওয়ান, সেটা সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট রাখতেছে। কথা কি বুঝতে পারছি? এই একজন কথা বলো না। সেম ভাবে আর কাকে কাকে পাওয়া গেছে? দেখো, এক্সচেঞ্জ রেটের ল্যাগ টুকে পাওয়া গেছে, রিয়াল ওয়েজেরও ল্যাগ টুকে পাওয়া গেছে। সো প্রোডাক্টিভিটির উপরে কার কার? প্রোডাক্টিভিটির ল্যাগ ওয়ান, এররের ল্যাগ টু, রিয়াল ওয়েজের ল্যাগ টু, এই বিষয়গুলো সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট রাখতেছে। ওকে, পরের মডেলে আসি। এবার হলো যে এর ক্ষেত্রে মানে এক্সচেঞ্জ রেট, সেখানেও আমরা যখন এক্সচেঞ্জ রেটকে কনসিডার করতেছি, বাকিরা সবাই হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে আমরা দেখতেছি যে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি যেটা, ওটা হাইলি সিগনিফিক্যান্ট। ডাবল স্টার মানে ওই যে 1%-এর ক্ষেত্রে আলফার মান যদি 1% হইতো তাও সিগনিফিক্যান্ট হইতো। তাহলে 2 স্টার মানে হাইলি সিগনিফিক্যান্ট, 3 স্টার মানে তার চেয়ে বেশি সিগনিফিক্যান্ট, হোয়াটএভার আসি। সো এখানে যেটা আমরা পাইলাম সেটা হলো যে প্রোডাক্টিভিটি ল্যাগ ওয়ান আমার এক্সচেঞ্জ রেটের উপর ইম্প্যাক্ট রাখতেছে। এরর মানে এক্সচেঞ্জ রেটেরও ল্যাগ ওয়ান কারেন্ট এক্সচেঞ্জ রেটের উপর ইম্প্যাক্ট রাখতেছে। এক্সচেঞ্জ রেটের ল্যাগ টু সেটাও ইম্প্যাক্ট রাখতেছে, আর কনস্ট্যান্ট তো অ্যাজ ইউজুয়াল সিগনিফিক্যান্ট। সিমিলারলি আমরা রিয়েল ওয়েজের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। সো আমরা কমেন্ট করলে এখান থেকে শুধু আমরা এখানে এখানে কমেন্ট করব যে কোনটা কোনটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট রাখতেছে এবং কোনটা কোনটা পজিটিভ এবং নেগেটিভ। দেখো এইগুলা সবগুলোর মধ্যে এই যে এটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছে, এটাও পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছে, বাট এইখানে এই এক্সচেঞ্জ রেটের ল্যাগ টুটা নেগেটিভলি ইম্প্যাক্ট রাখতেছে। So, যেখানে পজিটিভ আসবে সেটাকে বলবা যে পজিটিভলি ইম্প্যাক্ট করতেছে, যেটা নেগেটিভ আসবে বলবা যেটা নেগেটিভলি ইম্প্যাক্ট আসতেছে। এবং কারা কারা সিগনিফিকেন্ট এতটুকুই, এটা কমেন্ট করার দরকার নাই যে ওইটা 1 ইউনিট বাড়লে এইটা 0.8 ইউনিট বাড়বে, এত কিছু দরকার নাই। কোনটা কোনটা সিগনিফিকেন্ট এবং কোনটা কোনটা পজিটিভ এবং কোনটা কোনটা নেগেটিভ, সিগনিফিকেন্টদের মধ্যে, সবার কথা বলতেছি না। যেগুলো সিগনিফিকেন্ট আসছে এর মধ্যে কোনটা কোনটা পজিটিভলি ইম্প্যাক্ট রাখতেছে আর কোনটা কোনটা নেগেটিভলি ইম্প্যাক্ট রাখতেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো যে এই যে ডেভ ডট অফ স্যার নামে, হ্যাঁ বলো। স্যার পি এর মানটা মানে দুইটা লেগ নিয়ে যে কাজ করব ওইটা কেমনে সিলেক্ট করব এটা একটু বললে ভালো হতো স্যার। তুমি এতক্ষণ ছিল না বাবা? এই যে ল্যাগ স্যার সিলেকশন, মাঝখানে এই যে ল্যাগ সিলেকশন কোড, ল্যাগ সিলেকশন তুমি এই যেটার এই কোডটা রান দিবা, দেওয়ার পরে এই যে এখানে এআইসি বিআইসি এই যে আসবে, এই যে এআইসি একাইক ইনফরমেশন ক্রাইটেরিয়া এইচকিউ, হ্যাঁ আমাদের ওই যে হান্নান কুইনেন ওর নাম, আর এসসি সোয়ার্জ ক্রাইটেরিয়া, এখানে দেখো সর্বোচ্চ ল্যাগ শো করতেছে 2। সো আমরা দুইটা ল্যাগ নিব, বুঝতে পারছো? জি স্যার বাকিটা বুঝছি স্যার, এই জায়গাটা একটু প্রবলেম ছিল। হ্যাঁ, ওকে। সো এখানে এই যে 3টা কম্বিনেশনে মডেল রান করানো হয়েছে। তোমরা কিন্তু সব উঠাবা না, শুধু সিগনিফিকেন্ট গুলা উঠাবা এবং কমেন্ট করবা, শুধু সিগনিফিকেন্ট গুলো আর কমেন্ট করবা, বারবার বলতেছি। ওকে, এবার আমরা আসি আরেকটা জিনিস। তোমরা যখন এগুলা রান করাও, হ্যাঁ অনেকের এই প্রবলেমটা হবে। এখানে দেখবা যে গ্রাফগুলা যে আসে এগুলা অনেকে দেখবা যে কারো ছোট আসে, কারো অর্ধেক কেটে যাবে, এই করে যাবে। এর একটা কারণ হলো একটা ডিভাইসের তোমার মানে ইয়ে থাকে, এক এক ডিভাইসের যে রেশিও বা তোমার কোয়ালিটি গ্রাফিক্স কার্ড এক একটা এক এক রকম থাকে। বাট আমার কোড তো সেটা সবসময় যে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে সেটা এই অনেক সফটওয়্যার এটা পারে না, যে আমার ডিসপ্লে অনুযায়ী অটোমেটিক্যালি করবে না, সফটওয়্যার এগুলা করে না। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা আগে ডিভাইসের যে গ্রাফিক্স কার্ড যদি ওপেন থাকে সেটাকে আমরা অফ করে দিব। মানে নির্দিষ্ট একটা মানে যদি এটা ওপেন থাকে সেক্ষেত্রে আমরা যে ডিভাইস মানে ডেভ ডট অফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলে তখন যেটা হবে এই তোমার ইয়ে হবে, এটার ভিতরে যদি কোনো গ্রাফিক্স যদি ওপেন থাকে সেটা অফ হয়ে যাবে। ওকে, এটা শুরুতেই করে নিবা, এটা শুরুতে করে নিবা, হ্যাঁ নাহলে আবার আগের গুলা কেটে যাবে, এটা একদম শুরুতেই করে নিবা, এই যে এখানেই করে নিবা, নাহলে আবার আগের গ্রাফ এগুলো চলে যাবে। আচ্ছা ওকে, আমি আবার এটা রান করাই।
আচ্ছা, এরপরে তোমার যেটা কাজ হবে, এটাকেও তুমি উপরে নিয়ে যেতে পারো। এটা কি? এটা কি জিনিস? এটা হলো, এবং তুমি এখন ম্যানুয়ালি তাকে বলে দিচ্ছ যে আমার ডিসপ্লে সাইজ হবে এরকম। এটা মার্জিন, তুমি এখন ডিসপ্লের মার্জিনটাকে সিলেক্ট করে দিচ্ছ। পিএআর মানে প্যারামিটার, আর তুমি এমএআর মানে মার্জিন ইকুয়াল সি দিয়ে এখানে চারটা 3 3 2 1। স্যার এটা কি বোঝাচ্ছে? সাপোজ ধরো এই গ্রাফটা এটা, এই যে দেখো আমার মাউসের কার্সর দেখো, এটা একটা ধরো রেক্ট্যাঙ্গুলার শেপ। এই যে নিচের অংশটাকে আমরা বলি মানে বাটাম বলি। তাহলে প্রথম যে 3 এটা দ্বারা বোঝাচ্ছে বাটামের লেন্থটা। এরপরে যে 3 এটা দ্বারা বোঝাচ্ছে লেফট সাইডের। এরপরে যে 2 এটা দ্বারা বোঝাচ্ছে আপার। আর এরপরটা বোঝাচ্ছে রাইট সাইডের। এটা মার্জিন, এটা দিলেই তাহলে হবে কি তোমার গ্রাফগুলো নির্দিষ্ট শেপে আসবে। সো এটা হলো বাটাম লেফট, হ্যাঁ, এরপর টপ, এরপর হলো রাইট সাইড। এই মার্জিন দিয়ে দিলে দেখবে যে গ্রাফগুলো নির্দিষ্ট শেপে আসবে। আচ্ছা, আমরা আমাদের কাজে ফিরে চলে আসি। এবার তুমি যখন একটা বেয়ার মডেল রান করাবা, সেখান থেকে তুমি ফরকাস্ট করতে হবে তোমাকে। এখন ফরকাস্ট চাইলেই করা যায় না, চাইলেই তুমি ফরকাস্ট করতে পারবা না। তোমাকে আগে দেখতে হবে যে প্যারামিটারগুলো তুমি এস্টিমেট করছো, এই যে এখানে এই যে প্যারামিটারগুলো, দিজ আর দ্য প্যারামিটারস, এই যে এস্টিমেটস, এই যে প্যারামিটার, এগুলো স্টেবল কিনা। এগুলো স্টেবল কিনা সেটা তোমাকে আগে এনশিওর করতে হবে। সো আগে আমরা স্টেবিলিটি চেক করব বিফোর গোয়িং টু দ্য ফরকাস্টিং প্রসেস। সো স্টেবিলিটি লিখে আমরা আমাদের এই যে বেয়ার মডেলটা আমরা রান করাইলাম, সেটা হলো সেটাকে পরীক্ষা করে দেখব। টাইপ হলো ওএলএস কুসুম বা সিইউ, মানে আমরা সংক্ষেপে বলতে পারি এটা একটা প্রসেস যার সাহায্যে স্টেবিলিটি চেক করা হয়, ওএলএস কুসুম। এইটা একটু রান করাই দেখি। এবার এটাকে প্লট করব, এই স্টেবিলিটিটাকে এবার প্লট করে দেখব। প্লট করি। আচ্ছা, ফিগার মার্জিন ইজ টু লার্জ, ওই যে দেখি, এবার করে দেখি। এই যে বললাম, দেখছো ও ডিভাইস ধরতে পারে না, এই জন্য দেয় না। এবার দিতে পারে, দেখো আমি যখন মার্জিন ফিক্স করে দিছি এবার দিবে আশা করি। এই যে দিচ্ছে, দেখছো এতক্ষণ দিচ্ছিল না, কারণ সে মার্জিনটাকে রিড করতে পারতেছিল না ডিভাইসের। ওকে, হেয়ার ইজ দ্য গ্রাফ, দেখতে পাচ্ছ? আচ্ছা, সো দিস ইজ দ্য বেস লাইন। আর এটা +1 থেকে -1 এর মধ্যেই এটা ইয়ে করবে। যে রেড লাইনটা দেখো, এখানে তিনটা প্লট দেখাচ্ছে। এটা হলো প্রোডাকশনের জন্য, এটা হলো এক্সচেঞ্জ রেটের জন্য, এটা হলো রিয়াল ওয়েজের জন্য। যে মডেলগুলো আমরা রান করেছি সেটার জন্য সেই প্লটটা দেখাচ্ছে। এখান থেকে কমেন্ট করবে কিভাবে সেটা জানাটা জরুরি। সবার আগে দেখো, এখানে একটা রেড লাইন আছে, এখানে একটা রেড লাইন আছে। এই দুইটা রেড লাইন হলো ওই যে 95% কনফিডেন্স ইন্টারভাল। দিস ইজ দ্য 95% কনফিডেন্স ইন্টারভাল। এই কালো দাগ যেটা, দিস ইজ আওয়ার লাইন, হ্যাঁ, প্রেডিক্টেড লাইন। আমরা যখন রিগ্রেশন রান করাইছি না, সেই রিগ্রেশনের জন্য আমার এটা দিস ইজ দ্য প্রেডিক্টেড লাইন। এখন এই প্রেডিক্টেড লাইনটা যে ব্ল্যাক লাইনটা, এটা এটা আমার এই কনফিডেন্স ইন্টারভালের মধ্যেই আছে, হ্যাঁ, মানে এটা স্টেবল, এটা কনফিডেন্স ইন্টারভালের মধ্যেই আছে। এই যে উপরে নিচে যে লাল দাগ দুইটা, এটার মধ্যেই আছে। দ্যাট মিনস আমার এই প্রোডাকশনের ক্ষেত্রে আমার প্যারামিটারের মানগুলো স্টেবল। সেম ক্ষেত্রে আমরা যদি এক্সচেঞ্জ রেটের জন্য দেখতে চাই, সেখানেও যদিও ফ্লাকচুয়েশন অনেক বেশি দেখাচ্ছে, বাট স্টিল নাও ইট ডিডেন্ট টাচ দ্য আপার অর লোয়ার কনফিডেন্স লিমিটস। সো যেহেতু এটা টাচ করে নাই, দ্যাট মিনস এটা স্টেবল। সিমিলারলি এটার ক্ষেত্রে আমরা দেখতেছি, যদিও এটা ক্লোজ টু কনফিডেন্স ইন্টারভাল, আপার কনফিডেন্স ইন্টারভালের কাছাকাছি চলে গেছে, কনফিডেন্স লিমিটের কাছাকাছি, বাট স্টিল ইট ইজ উইদিন দ্য লিমিট। সো আমাদের ওএলএস কুসুম যে মানে প্লটটা, সেটা এনশিওর করতেছে আমরা যে মডেলটা এস্টিমেট করছি সেটা প্যারামিটারগুলো স্টেবল। সো সিন্স উই হ্যাভ গট দ্য অ্যাক্সেস, নাও উই ক্যান প্রেডিক্ট আওয়ার মডেল। শুধু গ্রাফটা তুলে কোনো রকম শুধু কমেন্ট করবা যে এটা কি কন্ট্রোলে আছে কি না। এবং দেখো এখানে অল দ্য রুটস আর উইদিন ইউনিট সার্কেল। ওকে, আমরা রুটস লিখে বেয়ার মডেল দিলেও হয়, এবং এটা অলরেডি উপরে একবার আসছে, এই যে এখানে আসছে। এবার আরেকটা জিনিস হলো গ্রেনজার কজালিটি টেস্ট। এটার নাম হলো গ্রেনজার কজালিটি টেস্ট। নাম শুনছো? কোথাও না কোথাও শোনার কথা। নাম শুনছো?
এই গেঞ্জার কজালিটি টেস্টের নাম শুনছো? আচ্ছা, কোথাও না কোথাও শুনবা, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সে বিশেষ করে অপারেশন, লিনিয়ার প্রোগ্রামিং, হয়তো এই সেমিস্টারে তোমরা পাবা লিনিয়ার প্রোগ্রামিং অ্যান্ড অপারেশনাল রিসার্চ, সেখানেও থাকবে গেঞ্জার কজালিটি টেস্ট। আমরা মনে হয় এটা আলোচনা করছিলাম অ্যাজ পার অ্যাজ আই ক্যান রিমেম্বার, হোয়াটএভার। আমি এখানে একটু বলি, গেঞ্জার কজালিটি টেস্টের কাজ হলো আমরা যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে মডেল ফিট করাই, সে দেখে যে একটা ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলকে কজ করে কিনা, মানে একটা ভেরিয়েবলের পরিবর্তনের ফলে আরেকটা ভেরিয়েবলের পরিবর্তন হয় কিনা। কথা কি বুঝতে পারছি? মানে আমরা যখন প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করব, প্রোডাক্টিভিটির উপরে এক্সচেঞ্জ রেট কোনো কজ করে কিনা সেটা পরীক্ষা করে দেখা, অথবা রিয়াল ওয়েজ কোনো কজ করে কিনা সেটাকে পরীক্ষা করে দেখা। এগুলো একটা নাম, এইটি হলো ভোলাটিলিটি টেস্ট। সো আমরা একটু দেখি যে কজালিটি বেয়ার মডেল, বেয়ার মডেলের মধ্যে কজ হিসেবে প্রোডাক্টিভিটি কোনো ইম্প্যাক্ট রাখতেছে কিনা বাকি দুইটার উপরে, দেখি। এই তো বলতেছে গেঞ্জার কজালিটি টেস্ট বলতেছে, গেঞ্জার কজালিটি ক্ষেত্রে নাল হাইপোথিসিস কি হয় দেখো। নাল হাইপোথিসিস বলে যে প্রোডাক্টিভিটি ডু নট গেঞ্জার কজ এক্সচেঞ্জ রেট এবং রিয়াল ওয়েজ। মানে নাল হাইপোথিসিস বলে প্রোডাক্টিভিটি এক্সচেঞ্জ রেট এবং রিয়াল ওয়েজের উপরে কি করে না, কোনো কজ করে না। আমাদের দেখি পি ভ্যালু কি বলতেছে, পি ভ্যালু হাইলি সিগনিফিক্যান্ট, তার মানে এখানে নাল হাইপোথিসিস রিজেক্টেড। তার মানে আমরা এখান থেকে কি কমেন্ট করতে পারি বলতো, প্রোডাক্টিভিটি কি এক্সচেঞ্জ রেট এবং এটার উপর ইম্প্যাক্ট রাখে কি রাখে না? রাখবে। আচ্ছা, এরপরে আরেকটা হলো যে ইনস্ট্যান্টানিয়াস একটা কথা আছে, বুঝো ইনস্ট্যান্টানিয়াস মানে কি? কোথাও পড়ছো? হ্যাঁ, মানে ইনস্ট্যান্টানিয়াস মানে হলো একদম মানে শর্ট রান যেটাকে আমরা বলি, বুঝতে পারছি? একদম স্বল্প সময় যেটা। বাট ইনস্ট্যান্টানিয়াস কজালিটি আছে কিনা সেটা যদি দেখি, না, অলদো কজালিটি আছে বাট সেটা ইনস্ট্যান্টানিয়াস না, শর্ট রানে না, লং রানে হইতে পারে। সো দেখো প্রোডাক্টিভিটি এবং এদের মধ্যে নাল হাইপোথিসিস বলবে নো ইনস্ট্যান্টানিয়াস কজালিটি বিটুইন প্রোডাক্টিভিটি অ্যান্ড এক্সচেঞ্জ রেট অ্যান্ড রিয়াল ওয়েজ, পি ভ্যালু ইনসিগনিফিক্যান্ট। তার মানে এখানে নালকে এখানে আমরা অ্যাকসেপ্ট করছি, তার মানে ইনস্ট্যান্টানিয়াস কজালিটি নাই। এমনি গেঞ্জার কজালিটি আছে বাট ইনস্ট্যান্টানিয়াসটা নাই। ক্লিয়ার? সিমিলারলি আমরা বাকি দুইটার ক্ষেত্রেও এভাবে পরীক্ষা করে দেখতে পারি। এবং আমরা যদি দেখি এই যখন আমরা এররের মানে সরি এক্সচেঞ্জ রেটের জন্য করলাম, তখন এটা সিগনিফিকেন্ট আসছে গেঞ্জার কজালিটি, বাট ইনস্ট্যান্টানিয়াসটা আসে নাই। আর এর ক্ষেত্রে যেটা রিয়াল ওয়েজের ক্ষেত্রে দুইটার একটাও আসে নাই। হ্যাঁ, এটা 10%-এর ক্ষেত্রে এটা আসছে, বাট 5%-এর ক্ষেত্রে আসে নাই। 10% দিয়েও তোমরা কমেন্ট করতে পারো, ইউ আর অ্যালাউড যে 10% সিগনিফিকেন্ট বলে তুমি কমেন্ট করতে পারো। সবসময় যে 5% হইতে হবে এটা ম্যান্ডেটরি কিছু না, বাট কোনোটাই ইনস্ট্যান্টানিয়াস আসে না। ওকে, এরপরে আমাদের আরেকটা জিনিস আমরা একটু দেখব যে ইম্পালস রেসপন্স ফাংশন। ইম্পালস স্যার এই বিষয়টা কি? ইম্পালস রেসপন্স ফাংশন, সংক্ষেপে IRF বলে। এই বিষয়টা কি? বিষয়টা হলো যখন আমরা একটা প্রেডিক্ট করব, মানে সাপোজ প্রোডাক্টিভিটিকে আমরা প্রেডিক্ট করব, সেই ক্ষেত্রে বাকি যে দুইটা ভেরিয়েবল আছে, সাপোজ ধরো এক্সচেঞ্জ রেট বলো অথবা রিয়াল ওয়েজ বলো, শর্ট রানে এবং লং রানে কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট রাখতেছে কিনা এই ফরকাস্টিংয়ে,
সেটা আমরা একটু দেখব। আবারও শর্টলি বলি, এবং এই এই বিষয়টা যেটা হয় এটা সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর বেস করে হয়ে থাকে, মানে ভেরিয়েন্সের উপর বেস করে হয়ে থাকে। আবার বলতেছি ইম্পালস রেসপন্স ফাংশন, এটা কাজ কি? যখন আমরা ফরকাস্ট করব সেক্ষেত্রে ফরকাস্টটা আমরা ধরো সাপোজ এই যে আগামী 10 বছরের জন্য ফরকাস্ট করব, সেই 10 বছরে প্রোডাক্টিভিটিটাকে ফরকাস্ট করব। সেখানে এক্সচেঞ্জ রেট এবং রিয়েল ওয়েজ, এই দুইটা, ওয়েজ মানে বুঝো তো, ওয়েজ ওয়েজ মানে বেতন, হ্যাঁ, ডাব্লিউ ওয়েজ। তো এই দুইটা জিনিস শর্ট রানে এবং লং রানে, শর্ট রান কখন, ধরো আগামী 4-5 বছরে, লং রান কখন 7-8 বছরে, 10 বছরে কোনো ইম্প্যাক্ট রাখতেছে কিনা সেটা আমরা একটু দেখব। সেটার জন্য আমরা নামকরণ করলাম আইআরএফ প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটির জন্য দেখতেছি, একটার জন্য দেখতে পারি। আইআরএফ ফাংশনটা ইউজ করব, ভ্যার মডেল যেটা ফরকাস্ট করছি সেই মডেলকে পরীক্ষা করে দেখব। আমরা ইম্পালস দেখতে চাচ্ছি কার, প্রোডাক্টিভিটি, তাই এই জন্য আমরা লিখবো ইম্পালস ইকুয়াল টু প্রোডাক্টিভিটি। রেসপন্স আকারে কাকে নিব, কাদের রেসপন্স দেখব, এই যে সি দিয়ে আমি এক্সচেঞ্জ রেটের এবং রিয়েল ওয়েজের আমি রেসপন্স দেখতে চাচ্ছি। আগামী কয় বছরের জন্য, 10 বছরের জন্য। আচ্ছা, এবার আমার যে স্যাম্পল সাইজ 80 সাল থেকে ধরো 80 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমার কাছে ডাটাটা আছে, 40 বছরের যা ডাটা আছে, মানে 40টা ডাটা। এই 40টা ডাটা কিন্তু এই ধরনের ইম্পালস রেট ক্রিয়েট করার জন্য খুব বেশি ইফেক্টিভ না। তখন আমরা বুটস্ট্র্যাপিং রান করাই। বুটস্ট্র্যাপিং এর নাম শুনছো বাবা? বুটস্ট্র্যাপিং এর নাম শুনছো? বুটস্ট্র্যাপিংটা কিছুটা ওই যে আমরা অ্যাসিম্পটোটিক্যালি নর্মাল একটা কথা বলি না, এন এর মান যখন বাড়তে থাকে, এ কি করে, বুটস্ট্র্যাপিং যখন তুমি ট্রু দিয়ে দিবা, সে কি করবে, তোমার যে 40টা স্যাম্পল সেইটাকে রেপ্লিকেট করে ধরো 1000-2000 পর্যন্ত নিয়ে যেতে পারবে। সে কিভাবে কাজ করে শুনো, সে ধরো তোমার কাছে 40টা ডাটা আছে, সে কি করবে, র্যান্ডমলি এখান থেকে একবার একটা স্যাম্পল নিবে 30টা, এরপর আবার র্যান্ডমলি এখান থেকে নিবে 30টা, আবার নিবে র্যান্ডমলি 30টা, এরকম করে তুমি যদি 1000 লেখো, তার মানে যে 1000 বার 30টা র্যান্ডমলি করে স্যাম্পল নিবে, এবং সে স্যাম্পল সাইজটাকে ফোর্সফুলি 1000-এ কাউন্টে রিপিট করবে, যাতে আমার ছোট্ট স্যাম্পলটাও বড় স্যাম্পল সাইজে রূপান্তরিত হয়ে যায়। দিস ইজ কল বুটস্ট্র্যাপিং। জোর করে এটাকে বুটস্ট্র্যাপ করা হয়। আর আমরা সিআই হিসেবে কনফিডেন্স ইন্টারভাল 95% ইউজ করবো। তোমরা এটা শুধু কোড ইউজ করো, তোমরা সামনেই বুটস্ট্র্যাপিং শিখবা, সমস্যা নাই। আমরা এতটুকু লিখে যদি একটু রান দেই, এরপরে যদি আমরা প্লট করি আইআরএফ প্রোডাকশনটাকে, দিস ইজ আওয়ার প্লট। আমরা একটু দেখি, এটা হলো যে আমাদের ইম্পালস রেসপন্স ফ্রম প্রোডাকশন, এবং এইটা হলো এক্সচেঞ্জ রেটের কারণে, আর এটা হলো যে রিয়াল ওয়েজের কারণে। আচ্ছা, এখন এই এক্সচেঞ্জ রেট বলো আর রিয়াল ওয়েজ বলো, এখানে আমি একটু আগেও বলে আসছি, দিস ইজ দ্য ব্ল্যাক লাইন, দিস ইজ দ্য এস্টিমেটেড ওয়ান, যে তুমি ফরকাস্ট করতেছো আগামী 10 বছরের জন্য, এটা এই দিকে আছে। এবং এই ব্ল্যাক লাইন যেটা মাঝখান দিয়ে গেল, এটা হলো ফরকাস্টেড লাইনটা, তার উপরে ডট 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 লাল লাইন আছে, নিচেও ডট 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 লাল লাইন আছে, এটা হলো কনফিডেন্স ইন্টারভাল, 95% কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা, এখন দেখো এই জিরো, এখানে যদি তুমি এক্সচেঞ্জ রেট দেখো, জিরোর উপরে হলো পজিটিভ, জিরোর নিচে হলো নেগেটিভ। কথাটা চিন্তা করো, জিরোর উপরে হলো পজিটিভ, জিরোর নিচে হলো নেগেটিভ। আচ্ছা, মাথায় রাখবা এইটা একটু কমপ্লিকেটেড, তোমরা 3rd ইয়ারে উঠে গেছো, কিছুদিন পর 4th ইয়ারে উঠবা, এগুলা জানা দরকার। আগে জানছো কিনা জানি না বাবা, একটু বিরক্ত হইলে শুনে থাকো। আমরা এই একটা রিগ্রেশন মডেলে সাপোজ x1 x2 x3 এগুলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে থাকে, y থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে। এখন মডেলটা যখন রান করি, এই যে এখানে যেমনটা আমরা দেখছি যে এই ভেরিয়েবলটা কি সিগনিফিকেন্ট কিনা,
এটা আমরা দেখি কার সাহায্যে, পি ভ্যালুর সাহায্যে, তাই না? এই যে দেখো এখানে পি ভ্যালুটা সিগনিফিকেন্ট আসছে, এই যে এটা ধরো সিগনিফিকেন্ট আসছে, মানে মানে ই এর ল্যাগ ভ্যালু 2 যেটা, এটা সিগনিফিকেন্ট আসছে। এটা আমরা বুঝতেছি এই স্টার চিহ্ন পাশে ছিল। স্টার চিহ্ন মানে হলো 5%-এর নিচে, বা এটা নিচে ছিল, দ্যাটস এটা স্টার চিহ্ন আসছে। বা এখানে ধরো পি ভ্যালু, এই যে পি ভ্যালু, এটাই হলো পি ভ্যালু। পি ভ্যালুর মান 0.011, এটা হলো পি ভ্যালু। আমি যদি তোমাকে বলি যে বাবা আমি তোমাকে দেই নাই, এই যে কোনো ধরনের কি বলবো, পি ভ্যালু দেয় নাই, শুধু তোমাকে আমি বিটার মান দিছি আর কনফিডেন্স ইন্টারভাল দিছি, তুমি কি সেখান থেকে বলতে পারবা যে এটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না? এটা বলতে পারবা? কেউ কি, কারো আইডিয়া আছে? পি ভ্যালু নাই, তারপরও আমি বলতে পারবো যে এখানে কোন কোন ভেরিয়েবল সিগনিফিকেন্ট, এটা কি জানো? এই জানো তোমরা? না স্যার। আচ্ছা, পি ভ্যালু ছাড়াও বলা যায় একটা ভেরিয়েবল সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না। আমি আমার একটা কাজ দেখাই ছোট্ট, এগুলো এগুলো জানা দরকার। দেখো থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে উঠে গেছে, এটা জানো না, এগুলো দিস ইজ সো অ্যালার্মিং বাবা। আচ্ছা, এই যে দেখো, সাপোজ আমি একটা মডেল রান করাইলাম এডুকেশন। এখন এই এডুকেশনের পি ভ্যালু 0.043, এডুকেশনের পি ভ্যালু 0.043, এটা দেখে বুঝতেছি যে এটা সিগনিফিক্যান্ট। বাট আমি যদি এটা না দিই, তাও আমি বলতে পারবো যে এটা সিগনিফিক্যান্ট কি সিগনিফিক্যান্ট না। আচ্ছা, আমি এখানে কাজ করতেছি অডস রেশিও নিয়ে। রিগ্রেশন মডেলে আমাদের যেটা ইনিশিয়ালি থাকে সেটা হলো রিগ্রেশন কোএফিসিয়েন্ট, যেটার নাম হলো বিটা। কেউ কি বলতে পারবা রিগ্রেশন কোএফিসিয়েন্টের বেস কত? বেস, রিগ্রেশন কোর্স সবাই পড়ে আসছো। বিটার রেঞ্জ কত? এই কেউ বলতে পারবা বিটার রেঞ্জ কত? মাইনাস ইনফিনিটি টু থেকে প্লাস প্লাস ইনফিনিটি। ইনফিনিটি। হ্যাঁ, তাহলে বিটার বেস কত হবে? দিস ইজ সো অ্যালার্মিং। রিগ্রেশন কোএফিসিয়েন্ট যে বিটা, সেটার বেস হলো 0। 0 থেকে নিচে হইলে বলি নেগেটিভ, 0 থেকে উপর হইলে বলি পজিটিভ। যেই অংশটা দুইটা ভাগ করছে এটা হলো বেস। সো রিগ্রেশন কোএফিসিয়েন্টের বেস হলো 0। অডস রেশিওর ক্ষেত্রে রিগ্রেশন মডেল যখন আমরা যখন লজিস্টিক রান করাবো, সেখানে অডস রেশিও দেয়, ওখানে বিটা দেয় না, ওটা দেয় অডস রেশিও। সেই অডস রেশিওর বেস হলো 1। অডস রেশিওর ক্ষেত্রে বেস হলো 1, আর শুধু বিটার ক্ষেত্রে বেস হলো 0। দেখো আমি এখানে ডিল করতেছি অডস রেশিও, তার মানে অডস রেশিও বা রিলেটিভ রিস্ক রেশিও, এটার বেস হলো 1। তো বেস 1 যদি হয়ে থাকে, মাথায় রাখবা বেস কখনোই কনফিডেন্স ইন্টারভালের মধ্যে থাকতে পারবে না। যদি না থাকে তাহলে সিগনিফিকেন্ট, যদি থাকে তাহলে এটা ইনসিগনিফিকেন্ট। ধরো আমাদের এখানে বেস হলো 1, দেখো এই যে রেঞ্জ, লোয়ার লিমিট ছিল আমার 1.03, আপার লিমিট ছিল 7.77, এখানে কি 1 আছে এই রেঞ্জের ভিতরে? এই এই রেঞ্জের মধ্যে কি 1 পাবো? না স্যার। তার মানে এটা সিগনিফিকেন্ট। এই রেঞ্জে কিন্তু 1 পাবো, 0.85 থেকে 18 দশমিক, এটা হলো লোয়ার লিমিট, এটা হলো আপার লিমিট, এটা আমাদের 95% কনফিডেন্স ইন্টারভাল। এখানে কিন্তু 1 পাওয়া যাবে, পাওয়া যাবে না? এই পাওয়া যাবে? জি স্যার। হ্যাঁ, যেহেতু এখানে রেঞ্জের মধ্যে 1 পাওয়া যাবে, বেসটা পাওয়া যাবে, দ্যাট মিনস এটা ইনসিগনিফিকেন্ট। এবং আমার পি ভ্যালু পাশে দেখো এটা ইনসিগনিফিকেন্ট বলতেছে। এবার আমরা যদি রিগ্রেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে দেখি, বিটা, বিটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোনোভাবেই কি থাকা যাবে না,
এই কোনোভাবে কি থাকা যাবে না কনফিডেন্স ইন্টারভালের মধ্যে স্যার জিরো। জিরো থাকা যাবে না। আমাদের গ্রাফটায় দেখো তো, এই গ্রাফটা এভাবে উঠছে, দুই পাশে কনফিডেন্স ইন্টারভাল যাচ্ছে। এই যে জিরোর লাইনটা হলো এইটা, একদম মাঝখানে যে স্ট্রেট লাইন, এটা হলো জিরোর লাইন, এটা হলো বেজ লাইন। এখন কনফিডেন্স ইন্টারভালটা কোন অংশে গিয়ে দেখো তো এই জিরোকে ইনক্লুড করে নাই। এই যে এখান থেকে শুরু করে এইটা দেখো বেজ লাইনের উপর দিয়ে চলে গেছে, বেজ লাইনের উপরে এসে এখানে এসে আবার ইনক্লুড করে ফেলছে। এইখান থেকে দেখো এই লাল এই যে স্ট্রেট লাইনটা কিন্তু কনফিডেন্স ইন্টারভালের মাঝখানে পড়ে গেছে, বাট এখানে পড়ে নাই। এই যে এখান থেকে এই রেঞ্জের মধ্যে পড়ে নাই। ধরো দুই, এই যে দুই, এই যে এখানে 2 নাম্বার, মানে আগামী 2 বছর, মানে আগামী 2 বছরের জন্য যদি আমরা করি ধরো 27-28, মানে 26-27, মানে 27 সালের জন্য, বা আমাদের ডাটাতে ছিল 21 সাল পর্যন্ত, সরি, বা যাই হোক, আমরা আগামী 2 বছর থেকে, মানে আগামী 2 বছর থেকে 5 বছর এই রেঞ্জের মধ্যে দেখো এই কনফিডেন্স ইন্টারভালটা এই রেড লাইনটাকে টাচ করে না, এই যে স্ট্রেট লাইন। তার মানে এই অংশে মডেলটা সিগনিফিকেন্ট ছিল, এই অংশে। আবার এখান থেকে সিগনিফিকেন্ট না, কারণ এই যে জিরোর যে বেসটা, এই যে এখানে এই 2 এর আগে কিন্তু আবার সিগনিফিকেন্ট না, কারণ এই যে কনফিডেন্স ইন্টারভালের ভিতরেই পড়ে গেছে দাগটা, বাট এখানে বাইরে পড়ছে। So, এই অংশটা সিগনিফিকেন্ট। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রোডাকশনের ক্ষেত্রে এক্সচেঞ্জ রেটটা পজিটিভলি ইম্প্যাক্ট রাখতেছে, পজিটিভলি একটা ইম্প্যাক্ট রাখতেছে আগামীতে, এবং সেটা শর্ট টার্ম, কিন্তু লং টার্মে না। স্যার এটা কিভাবে বললেন আপনি? দেখো এই যে ইম্প্যাক্টটা যে রাখছে 2 থেকে 5-এর মধ্যেই সিগনিফিকেন্ট ছিল, তাহলে এটা দেখো, এটাকে যদি এই টোটাল পিরিয়ড 10 বছরকে যদি 2 ভাগ করি, তাহলে 5 বছরের নিচের অংশ এবং 5 বছরের উপরের অংশ, এই নিচের অংশকে আমরা বলবো শর্ট রান, এর উপরের অংশকে বলবো আমরা লং রান। লং রানে কোনো সিগনিফিকেন্ট নাই। তার মানে এক্সচেঞ্জ রেটটা প্রোডাকশনের উপর শর্ট রানে পজিটিভলি এবং সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করে। কারো বুঝতে অসুবিধা আছে? স্যার আবার একটু বললেন। আচ্ছা, এতটুকু যে সিগনিফিকেন্ট এটা তো বুঝতে পারছো নাকি? কারণ রেড লাইনটা টাচ করে নাই, এটা বাইরে পড়ছে। এবং এই যে যেহেতু আমি আগামী 10 বছরের জন্য ফরকাস্টটা করতেছি, সেই ক্ষেত্রে এই যে প্রথম 2-3 বছর 4 বছর এটাকে আমরা বলি শর্ট রান, পরবর্তী যে অংশটুকু এটাকে বলি আমরা লং রান। এইখানে দেখো সিগনিফিকেন্ট যে আমরা পাইলাম, এই অংশটা কিন্তু শর্ট রানে পাওয়া গেছে, তাই না? প্রথম 5 বছরের মধ্যে পাওয়া গেছে। তার মানে এক্সচেঞ্জ রেটটা প্রোডাক্টিভিটির উপরে শর্ট রানে সিগনিফিকেন্টলি ভূমিকা রাখে। এখন এই ভূমিকাটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা একটু বলো। দেখো যে অংশে যেটা উঠলো এই অংশটা কিন্তু পজিটিভ, খেয়াল করছো যে 0.0 থেকে 0.2, খেয়াল করছো? সো দুইভাবে কমেন্ট করবো। সবার আগে হলো এক্সচেঞ্জ রেটটা প্রোডাক্টিভিটির উপর পজিটিভলি ইম্প্যাক্ট রাখে এবং সেটা শর্ট রানে কার্যকর, লং রানে নয়। সিম্পল। ওকে, এখানে এবার আসি ওয়েজের ক্ষেত্রে। ওয়েজ, বেতন, এটা একদম নিচে নেমে গেছে, এরপর আবার উপর উঠছে আগামী 10 বছরের ক্ষেত্রে। সেম এটাও দেখো শর্ট রানে একটা প্রতিক্রিয়া দেখাইছে, একটা ইম্পালস পাওয়া গেছে, এবং সেটা প্রথম 2-3 বছরের মধ্যেই, সো রিয়াল ওয়েজটাও শর্ট রানে কার্যকর, লং রানে না। এবং আমাকে কেউ একজন বলো তো, এটা কি পজিটিভলি ইম্প্যাক্ট করতেছে নাকি নেগেটিভলি? নেগেটিভলি। ভেরি গুড। এই যে দেখো এটা জিরোর নিচে, এই যে দাগটা যে নিচের দিকে চলে আসছে, এটা কিন্তু নেগেটিভ চলে আসছে, দ্যাটস ওয়াই। এবং দেখো তো কত সাল থেকে এটা সিগনিফিকেন্ট? 1 বছর থেকে না? এই দেখো প্রথম বছরেই কিন্তু এটা নিচে চলে আসছে, এই যে রেড লাইনটাকে কিন্তু সে টাচ করে নাই, এবং এটা প্রায় 3.5 বছর পর্যন্ত, 1 বছর 2-3 মাস থেকে 3 বছর 2-3 মাস, এই রেঞ্জের মধ্যে এটা সিগনিফিকেন্টলি একটা ইম্প্যাক্ট রাখতেছে। ক্লিয়ার? এই দেখো এই অংশ কিন্তু কনফিডেন্স ইন্টারভালের মধ্যে আসে নাই, এই রেড লাইনের এই অঞ্চল কিন্তু কনফিডেন্স ইন্টারভালের মধ্যে আসে নাই। সো দ্যাট মিন্স এই অংশটা সিগনিফিকেন্ট ছিল।
ক্লিয়ার? হ্যাঁ অবশ্যই, যেই অংশে রেড লাইন কভার করে নাই, মানে কনফিডেন্স ইন্টারভালটা কভার করে নাই, এই যে জিরো বেজ যে অংশটা কভার করে নাই, ওই পিরিয়ডটুকু সিগনিফিক্যান্ট। ক্লিয়ার? এই কেটে দিলাম কেন? আচ্ছা আচ্ছা। So, এই যে দেখো, তুমি মাথা যত খাটাবা বাবা তত শিখবা। আসি, আমরা একদম শেষের দিকে চলে আসছি। এবার আসি, আমাদের আরেকটা জিনিস আছে, হ্যাঁ, ফিউচার এরর ভেরিয়েন্স, মানে ফিউচার এরর প্রেডিক্ট যদি আমরা করি, হ্যাঁ, একটু রান করাই আগে। ফিউচার এরর ভেরিয়েন্স আমরা যদি ইয়ে করি, হ্যাঁ, ধর আগামী 10 বছরে আমি প্রেডিক্ট করব, গ্রাফগুলো সুন্দর দেখতে না? আচ্ছা, এখন আগামী 10 বছর আমি প্রেডিক্ট করব, সেই প্রেডিকশনে কার ভূমিকা বেশি থাকবে, কার ভূমিকা কম থাকবে, আমরা সেটা ডিটেক্ট করতে চাই। স্যার আগামী 10 বছরে আমি প্রোডাক্টিভিটিটাকে যখন ফরকাস্ট করব, সেই ক্ষেত্রে আমার এখানে এই যে প্রথমটা হলো এটা হলো প্রোডাক্টিভিটির জন্য, এটা হলো এক্সচেঞ্জের জন্য, আর এটা হলো রিয়াল ওয়েজের জন্য। পাশেই দেখো নোটেশন আছে, রিয়াল ওয়েজটা একদম একটু সাদা, তার চেয়ে আর একটু ব্ল্যাক হইলো এক্সচেঞ্জ, তার থেকে আর একটু ব্ল্যাক হইলো প্রোডাকশন। সেখানে 3টা স্কেল, একদমই সাদা যেটা এটা হলো রিয়াল ওয়েজ, তার চেয়ে মাঝামাঝি কালো যেটা এটা হলো এক্সচেঞ্জ, আর একদমই কালো যেটা এটা হলো প্রোডাকশন। এই যে প্রতিটা ঘরেই কিন্তু এই বার চার্ট যেটা, এটাকে আমরা মাল্টিপল বার চার্ট বলি, কম্প্যাক্টেড যেটা, এখানে দেখো যে 3টা স্লাইড আছে, হ্যাঁ 3টা, মাল্টিপল না, এটাকে আমরা বলি ওই যে কমপ্লিট আর কি, মানে একটার মধ্যে 3টা আর কি, কম্প্যাক্ট যেটাকে আমরা বলি। So, এখানে এই বার চার্টগুলোর মধ্যে দেখো, এখানে থেকে তুমি কি আন্দাজ করতে পারতেছো? দেখা যাচ্ছে আমরা যদি প্রোডাকশনকে ফরকাস্ট করি, হ্যাঁ, সেক্ষেত্রে তার মানে সেখানে দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক অংশ বেশি দেখা যাচ্ছে, ব্ল্যাক অংশ বেশি দেখা যাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে ব্ল্যাক অংশটা কি নির্দেশ করতেছে? প্রোডাকশন। সো আগামী 10 বছরে প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশনেরই ল্যাগ ভ্যালু সবচেয়ে বেশি এখানে ইম্প্যাক্ট রাখবে, এক্সচেঞ্জ রেটও না, রিয়েল ওয়েজে তেমন রাখতেছে না, এগুলো খুব কম। খেয়াল করছো? আর পুরোটাই ব্ল্যাক, মানে পুরোটাই হলো প্রোডাকশনই ভূমিকা রাখবে। যখন এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আসছে, এখানেও দেখা যাচ্ছে যে যদিও প্রথম দিকে তোমার রিয়াল ওয়েজ খুব বেশি ভূমিকা রাখে নাই, বাট সময়ের সাথে সাথে রিয়াল ওয়েজের ভূমিকা একটু বাড়ছে। সেম ভাবে এই এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আমার প্রোডাকশন শুরুর দিকে খুব তেমন ভূমিকা রাখে নাই, বাট পরের দিকে আস্তে 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 তার ভূমিকা বাড়ছে। বাট মোস্ট অফ দ্য কেস এই এক্সচেঞ্জ রেটের ল্যাগ ভ্যালুগুলোই সবচেয়ে বেশি এখানে ভূমিকা রাখছে। সিমিলার কেসে আমরা রিয়াল ওয়েজের ক্ষেত্রেও কমেন্ট করতে পারি। ক্লিয়ার? তোমরা দেখবা মানে এই ঘরে যার মানে যাকে বেশি দেখা যাচ্ছে, এখানে তো 3টা স্কেল, এই যে পাশে স্কেল দেওয়া আছে, সাদাটা কম মানে তার ভূমিকা কম, কালোটা বেশি মানে কালোটার ভূমিকা বেশি। সিম্পল। জাস্ট একটুকুই যে ফরকাস্টিং এর ক্ষেত্রে যে আমাদের যে এরর ভেরিয়েন্স যেটা, হ্যাঁ, এইটা ফরকাস্টিং এর ক্ষেত্রে যখন আমরা প্রোডাকশনের জন্য ফরকাস্ট করব, সেখানে প্রোডাকশনেরই ল্যাগ ভ্যালুটা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, সেখানে রিয়াল ওয়েজ এবং এক্সচেঞ্জ রেটের ভূমিকা সবচেয়ে কম থাকবে। যখন আমরা এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে যাব, সেখানে এক্সচেঞ্জ রেটের ভূমিকা বেশি থাকবে, আমার রিয়াল ওয়েজ এবং আমাদের যে প্রোডাকশন সেটার ভূমিকা মাঝামাঝি থাকবে, হালকা থাকবে। এই মানে যার সাইজ বেশি তার ভূমিকা বেশি, এক কথা শেষ। সিম্পল। আমরা একদম আমাদের লাস্ট টপিকে চলে আসছি, সেটা হলো এবার বয়ার মডেলকে ফরকাস্ট করব। ফরকাস্ট আগামী 10 বছর ভ্যালু কেমন হবে, আমি দেখতে চাচ্ছি যে আগামী 10 বছর ভ্যালু, এই যে প্লটটা,
কত সুন্দর করে ফরকাস্ট করছে। তোমরা ইয়ে নিয়ে আসতে পারবা, আমি কোড তোমরা টাইপ করে নিয়ে এসো, টাইপ না মানে প্রিন্ট করে নিয়ে এসো আর কি, ওখানে বসে বসে করবা। আচ্ছা, এই ছিল সেই গ্রাফটা। হ্যাঁ, এই ছিল সেই গ্রাফটা যেটাকে আমরা স্টেশনারি বানাইছিলাম ক্লোজ টু। দেখো একদম সুন্দরভাবে একটা ফরকাস্ট দিছে যে প্রোডাকশন প্রথমে কমতেছিল, এটা হুট করে আবার বাড়বে। এই যে ব্লু লাইনটা হলো আমাদের ফরকাস্টেড লাইন। এইখানে কমন করবা যে প্রোডাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে আগামী দিনগুলোতে এখানে দেখা যাচ্ছে যে এটা বাড়বে, বেড়ে আবার স্টেবল পজিশনে আসবে। এটার ক্ষেত্রে দেখাবা যে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে এটা স্লাইটলি ডিক্রিজ করবে, এটাও বলবা যে হালকা বেড়ে এরপর এটা আবার স্টেবল হবে। এই ফরকাস্টিং থেকে কমেন্ট করা। ঠিক আছে, এতটুকুই। ফরকাস্টিং কমেন্টটা আবার একটু বললে ভালো হতো। এই যে দেখো, এটা যে শেপটা দেখো, এটা নিচে ছিল, এই যে এখান থেকেই ফরকাস্টিং লাইনটা, এরপর দেখো এটা আস্তে আস্তে বাড়ছে, ব্লু লাইনটা এটা হলো ফরকাস্টেড লাইন। সো বলবা যে আমাদের প্রোডাক্টিভিটি আগামী দিনগুলোতে আগামী কয়েক বছর বেড়ে এরপরে এটা আবার হালকা স্লাইটলি ডিক্রিজ করে এরপর স্টেবল পজিশন আসবে, আমাদের ফরকাস্টিং তাই বলতেছে। এরপরে এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে বলবা যে এইটা স্লাইটলি ডিক্রিজ করবে, এই যে সময়ের সাথে সাথে এটা ডিক্রিজ করবে। এরপরে আমাদের রিয়াল ওয়েজের ক্ষেত্রে আমরা বলবো যে রিয়াল ওয়েজটা আমাদের সময়ের সাথে সাথে বাড়বে, বেড়ে এরপরে এটা একটা স্টেবল পজিশনে থাকবে। এই ঠিক আছে, এই ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের জন্য যেটা বলবো, তোমরা এই যে যারা আর স্টুডিওতে প্র্যাকটিস করবা সবাই, এবং এইটা পরে ইউজ করবা, এই জিনিসটাকে পরে ইউজ করবা, এটা দিয়ে করলে হয়তো একটু সমস্যা হইতে পারে। আমি যদিও ট্রাই করি নাই, আমি বিল্ট ইনটা দিয়েই করছি। দাঁড়া একটু দেখি, এটা হবে না মনে হচ্ছে। আচ্ছা হোয়াটএভার, দেখি। ব্যাক সিলেকশন আসছে, এর মডেল সামারি প্লট আসছে, সমস্যা নাই, চলতেছে। চললো তো, সমস্যা হয় নাই, সমস্যা হয় নাই, ওকে। তো তোমরা ওই যে দুইটা ডাটা দিয়ে করতে পারো, মানে তোমরা বিল্ট ইন দিয়েও করতে পারো, আবার অথবা ডাটাটাকে রিড করে করতে পারো, ঠিক আছে, কোনো ইস্যু না। নামকরণ করবা কানাডা নাম দিয়ে, কি নাম দিয়ে, তাইলেই হবে যে সুবিধা, মানে তোমার পুরো কাজটা করতে সুবিধা হবে, ঠিক আছে। এই বুঝতে পারছো? ঠিক আছে, আমি ডাটাটা দিয়ে দিচ্ছি এবং ইয়ে করতেছি। এবার তোমাদের প্রশ্ন কেমন হবে সেটা বলি। তোমাদের এই যে ভের মডেল আজকে যেটা শিখাইলাম, এবং তোমাদের ইয়ে যেটা ছিল লাস্ট ক্লাসে, যেটা মানে রাইমা মডেলিং ছিল, যে কোডের যে প্রতিটা পোর্শন, এটার প্রতিটা একটা প্রশ্ন থাকবে। সাপোজ ধরো ওই যে বললাম যে টাইম সিরিজ, এটা সামারি করো, এটাকে প্লট করো, এরপর এডিএফ টেস্ট করো, দরকার হলে ডিফারেন্সিং করো, এসিএফ টিএসিএফ বের করো, গত ক্লাসে যেভাবে বললাম এইটার ক্ষেত্রেও সেম কাজটাই করবা। হ্যাঁ, এটার ক্ষেত্রে সেম কাজটাই করবা, যে প্রথমে বলবো যে হ্যাঁ ডাটাটাকে রিড করাও, এডিএফ টেস্ট করে দেখো, ডিফারেন্সিং করে এটাকে আবার এডিএফ টেস্ট করো, ল্যাগ সিলেক্ট করো, বের মডেলটা রান করাও, স্টেবিলিটি চেক করো, রুটগুলো চেক করো, কজালিটি গেঞ্জার কজালিটি টেস্ট করো, এরপরে আইআরএফ যেটা আমাদের ওইটা ওইটা পরীক্ষা করে দেখো। মানে বিষয়গুলো এই যে প্রতিটা অংশ এক একটা একটা থাকবে, এবং আমি ওই অনুযায়ী কমেন্ট করতে বলবো, ঠিক আছে। আর এইটা দুইটা থাকবে। আর আরেকটা থাকতে পারে হলো, তোমাদের ক্লাসে স্যারাইমা মডেলিং শিখাইছিলাম, একটা ম্যাথ করে কমেন্ট করাইছিলাম না? জি স্যার। ওই জি ওইটা স্যার। ওইটা ওইটা ধরো হুবহু দেওয়া থাকবে, ওইটা শুধু কমেন্ট করবো, এটা রান করাইতে হবে না। ওইটাই হালকা, হয়তো একটু হালকা ভ্যালুগুলো এদিক সেদিক চেঞ্জ থাকবে, বাট মানে এই তোমার ইয়ে থাকবে না, এই কি মনে করলাম, মানে কোনো ম্যাটার করতে হবে না, কমেন্টটা শিখবা শুধু, ঠিক আছে। আমি তোমাদেরকে কোড এবং ডাটাটা এখনই দিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ,
তোমরা আমি তোমাদের জন্য যেহেতু এখানে কোড মোটামুটি খারাপ না, বড়ই আছে, তো তোমরা কোডগুলা প্রিন্ট করে নিয়ে আসবা। কেউ কোনো পেন ড্রাইভ কোনো কিছু ইউজ করতে পারবে না। সো ফর ইউর হেল্প তুমি দেখে লিখতে পারো, ঠিক আছে? কারো যাতে কোনো অভিযোগ না থাকে পরীক্ষার হলে কান্নাকাটি, স্যার এটা ওইটা ওইটা হয়েছে এটা হয়েছে, আমি এটা সহ্য করবো না। এই জন্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আই থিঙ্ক আই এম দ্য ফার্স্ট ওয়ান যেটা অ্যালাউ করতেছি, ঠিক আছে? সো প্র্যাকটিস করবা সবাই। কমেন্ট আমি মেইনলি খাতায় দেখব যে কে কীরকমভাবে কমেন্ট লিখছে, ঠিক আছে? নো, শুধু গ্রাফ অথবা কোথাও টেস্ট, সেটার যে পি ভ্যালু দিয়েই কমেন্ট। সাপোজ ধরো গ্যাঞ্জার কজালিটি টেস্ট প্রোডাকশনের ক্ষেত্রে করছো, লিখলা গ্যাঞ্জার কজালিটি টেস্ট ফর প্রোডাকশন, পি ভ্যালু কত আসছে, কমেন্ট কি, ঠিক আছে? এইভাবে যত শর্ট মানে যত কমে যত ভালো ইনফরমেশন ইয়ে করতে পারো, এই, ঠিক আছে বাবারা? থাকো সবাই, ভালো করে পরীক্ষা দাও ইনশাল্লাহ।